কৃষিবিজ্ঞানের প্রবেশিকা পরীক্ষা দিতে যাচ্ছিল এক নিঃস্ব গ্রামের মেয়ে। বাসের কন্ডাক্টর ছেলেটি তার সাথে যা করল তা কেউ ঘুণাক্ষরেও কল্পনা করেনি। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো মন গড়া কাহিনী নয়, বরং বাঁকুড়া বাসস্ট্যান্ডে ঘটা এক বাস্তব ঘটনা। একদিকে এক অসহায় মেয়ে, যার জীবনের একমাত্র লক্ষ্য ছিল কৃষিবিজ্ঞানী হয়ে কৃষকদের দুর্দশা ঘোচানো, কিন্তু তার কাছে বাসের টিকিট কাটার সম্পূর্ণ অর্থ ছিল না। অন্যদিকে এক যুবক বাস কন্ডাক্টর, যার কাজ ছিল বিনা ভাড়ার যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া। এই দুজনের যখন দেখা হলো, তখন কন্ডাক্টর যা করল তা উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। এটি অনন্যা এবং রোহনের গল্প, এমন এক আখ্যান যা আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে পৃথিবীতে এখনও নিঃস্বার্থ মানুষের অস্তিত্ব রয়েছে এবং একটি সামান্য সহানুভূতি কিভাবে একটি আস্ত জীবনকে বদলে দিতে পারে। বাঁকুড়ার প্রধান বাস টার্মিনাল, যেখানে সব সময় ব্যস্ততা আর কোলাহলের রাজত্ব। ঘড়িতে তখন রাত ৮টা। ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কলকাতাগামী রাতের বাসটি ইঞ্জিন চালু করে যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল। যাত্রীরা নিজেদের ব্যাগপত্র নিয়ে হুড়োহুড়ি করে সিট দখল করছিল। কেউ জানলা দিয়ে মুখ বাড়িয়ে পরিজনদের বিদায় জানাচ্ছিল, কেউ বা হকারের কাছ থেকে জলের বোতল কিনছিল। এত হট্টগোলের মাঝে এক তরুণী কাঁধে একটি মলিন কাপড়ের ব্যাগ ঝুলিয়ে হাতে একটি পুরনো নোটবই আঁকড়ে ধরে বাসের দরজার দিকে পা বাড়াচ্ছিল। তার নাম অনন্যা। বয়স মেরে কেটে ১৯। শরীরে অপুষ্টির ছাপ, চোখে মুখে স্পষ্ট উদ্বেগের রেখা, কিন্তু দৃষ্টিতে এক অদম্য জেদ, লক্ষ্য পূরণের জেদ। তার পরনে ছিল একটি বিবর্ণ সুতির চুড়িদার, যা হয়তো তার সম্বল হিসাবে সেরা পোশাক। পায়ে ফিতে ছেঁড়া হাওয়াই চটি, যা সে সেফটি পিন দিয়ে আটকে রেখেছিল, কিন্তু তার চোখের গভীরতা কোনো মলিন পোশাক বা ছেঁড়া চটি দিয়ে আড়াল করার মতো ছিল না। ওই দৃষ্টিতে একটি সংকল্প জলজল করছিল, কৃষিবিজ্ঞানী হওয়ার সংকল্প। অনন্যা বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম খাতড়ার বাসিন্দা। তার শৈশব কেটেছে ফসলের মাঠ আর চরম অভাবের সাথে লড়াই করে। তার বাবা ছিলেন একজন প্রান্তিক কৃষক, যিনি মহাজনের ঋণের দায়ে জর্জরিত হয়ে বছর ৫ আগে আত্মহত্যার পথ বেছে নেন। এরপর অনন্যার পৃথিবীতে অন্ধকার নেমে আসে। সংসারের যাবতীয় ভার এসে পড়ে তার মা সাবিত্রী দেবীর কাঁধে। তিনি অন্যের জমিতে দিনমজুরের কাজ করে এবং বাড়িমাড়ি সেলাই করে ২ পয়সা রোজগার করতেন। অনেক রাতে তাদের হাঁড়িতে চাল জুটত না। তা সত্ত্বেও তিনি অনন্যার পড়াশোনায় কখনো ছেদ পড়তে দেননি। মারে, তুই অনেক বড় অফিসার হ, যাতে তোর বাবার মতো আর কোনো চাষিকে ঋণের দায়ে মরতে না হয়। মায়ের এই কথাগুলোই ছিল অনন্যার বেঁচে থাকার রসদ। অনন্যা গ্রামের সাধারণ স্কুল থেকেই বড় হয়েছে। প্রাইভেট পড়ার বিলাসিতা তার ছিল না, দামি গাইডবুকও তার ধরাছোঁয়ার বাইরে ছিল। সকালে মায়ের কাজে সাহায্য করা, দুপুরে স্কুল এবং রাতে কুপির আলোয় ছেঁড়া বই পড়া, এটাই ছিল তার দৈনন্দিন জীবন। তবে তার মেধা আর অধ্যাবসায় কখনো তার সাথে বেইমানি করেনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে গোটা মহকুমায় প্রথম স্থান অর্জন করে। স্কুলের প্রধান শিক্ষক তাকে বলেছিলেন, অনন্যা, তোর মধ্যে আগুন আছে, তুই ICAR পরীক্ষার জন্য লড়, তুই নিশ্চয়ই একদিন বড় বিজ্ঞানী হবি। কিন্তু এই সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য যে সহায়ক বই বা কোচিংয়ের দরকার, তা অনন্যার স্বপ্নীল জগতেও ছিল না। সে লাইব্রেরি থেকে কিছু পুরনো বই ধার করে এনেছিল। স্মার্টফোন বা ইন্টারনেটের সুবিধে তার কাছে রূপকথার মতো ছিল। স্রেফ কিছু খাতা, একটা ডট পেন আর অসীম জেদ, এগুলোকে সম্বল করেই সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করতে চলেছিল, কৃষি প্রবেশিকা পরীক্ষা। তার সিট পড়েছিল কলকাতার একটি বড় কেন্দ্রে, যার জন্য তাকে বাঁকুড়া থেকে সারা রাতের বাসে যাত্রা করতে হবে। অনন্যার ব্যাগে সম্বল বলতে ছিল মাত্র ১৮০ টাকা। তার মা নিজের কয়েক মাসের জমানো খুচরো পয়সা এবং পাশের বাড়ির কাকিমার কাছ থেকে ধার করে এই অর্থ জোগাড় করেছিলেন। কিন্তু কলকাতা পর্যন্ত বাসের ভাড়া ছিল ২৫০ টাকা। ৭০ টাকা ঘাটতি ছিল। অনন্যা মনে মনে স্থির করল, ভাগ্যে যা আছে তাই হবে, তাকে যেভাবেই হোক পরীক্ষার হলে পৌঁছতেই হবে। এই মরিয়া অবস্থা থেকেই সে ভাড়া অসম্পূর্ণ রেখেই বাসে পা রাখল। বাস চলতে শুরু করল। অনন্যা তার নোট বইটা খুলে নার্ভাস ভঙ্গিতে পাতা উল্টাতে লাগল।
তার দৃষ্টি অক্ষরের ওপর ছিলেও মস্তিষ্কে কেবল একটি চিন্তাই হাতুড়ি পেটাচ্ছিল, যদি কন্ডাক্টর তাকে মাঝ রাস্তায় নামিয়ে দেয়। সে জানত যে সম্পূর্ণ ভাড়া না দিয়ে যাত্রা অনুচিত, কিন্তু তার নিরুপায় অবস্থা তাকে এই ঝুঁকি নিতে বাধ্য করেছিল। সে জানলার ধারের সিটে নিজেকে গুটিয়ে রাখল এবং মনে মনে ঈশ্বরকে ডাকতে লাগল, দয়াময়, শুধু আজকের রাতটা আমাকে পার করে দাও, আমার সামনে আর কোনো বিকল্প নেই। তবে নিয়তির পরিকল্পনা হয়তো একটু ভিন্ন ছিল। বাস বাঁকুড়া শহর ছাড়িয়ে হাইওয়েতে ওঠার কিছুক্ষণ পরই সামনের দিক থেকে একটি জোরালো কণ্ঠস্বর অনন্যার কানে ভেসে এলো, ভাড়াটা দিয়ে দিন সবাই। তার হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। সে বই বন্ধ করে সামনে তাকালো। প্যাসেজে দাঁড়িয়ে একজন যুবক কন্ডাক্টর টিকিট কাটছে। বয়স বড়জোর ২৬-২৭, গায়ে খাকি শার্ট, কাঁধে চামড়ার ব্যাগ আর হাতে টিকিটের বান্ডিল। তার মুখাবব্যে ছিল এক কঠোর দায়িত্ববোধ, কিন্তু চোখের দৃষ্টিতে ছিল তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা। তার নাম রোহন সেনগুপ্ত। রোহন যাত্রীদের কাছ থেকে টাকা নিতে নিতে ঠিক অনন্যার সিটের পাশে এসে দাঁড়াল। কই, আপনার ভাড়াটা দিন। তার কণ্ঠে সেই প্রথাগত রুক্ষতা ছিল যা সাধারণত বাসের কন্ডাক্টরদের থাকে, তবে এর মধ্যে এক ধরনের পেশাদার কাঠিন্য লুকিয়েছিল। অনন্যার হাত কাঁপছিল। সে তার পুরনো কাপড়ের ব্যাগটা হাতড়াতে লাগল, যেন কিছু খুঁজছে, কিন্তু তার কাছে তো পর্যাপ্ত অর্থ ছিলই না। তার গলা শুকিয়ে গেল এবং সে রোহনের চোখে চোখ রাখার সাহস পেল না। কি হলো, ভাড়াটা দেবেন তো? রোহন বিরক্তি নিয়ে আবার তাগাদা দিল। অনন্যা ধীর গতিতে মুখ তুলল। তার চোখ ততক্ষণে জলে ভরে উঠেছে। দাদা, আমার কাছে পুরো ভাড়ার টাকা নেই। রোহনের কপালের ভাঁজ গভীর হল। ভাড়া নেই মানে? বাসে ওঠার আগে সে কথা মনে ছিল না? হ্যাঁ দাদা, আমি জানি, কিন্তু আমার কাছে বাড়তি টাকা নেই। আমাকে কলকাতা যেতেই হবে। কাল সকালে আমার কৃষি বিজ্ঞানের প্রবেশিকা পরীক্ষা। আমার মা ধার দেনা করে ১৮০ টাকা দিয়েছেন, কিন্তু ভাড়া যে ২৫০ টাকা সেটা আমি জানতাম না। আমি ভেবেছিলাম। ভয়ে তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। রোহন তীক্ষ্ণ দৃষ্টিতে অনন্যার দিকে তাকালো। তার পেশা তাকে নির্দয় হতে শেখাচ্ছিল, কিন্তু মেয়েটির চোখের জল আর চেহারার অসহায়তা তাকে অদ্ভুতভাবে বিচলিত করল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে তার টিকিটের বান্ডিলটা একটু নামালো। কৃষিবিজ্ঞানের পরীক্ষা? হ্যাঁ দাদা, আমি বড় হয়ে কৃষকদের নিয়ে কাজ করতে চাই। অনন্যার চোখ মুছতে মুছতে উত্তর দিল। রোহন কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বাসের অন্যান্য যাত্রীরাই নাটকীয় পরিস্থিতি উপভোগ করতে শুরু করেছিল। পিছনের সিট থেকে একজন মন্তব্য করল, দেখছেন কাণ্ড, টাকা নেই তো বাসে ওঠে কেন, এখন ঘাড় ধাক্কা খাবে। অন্য একজন বলল, আজকালকার ছেলেমেয়েদের এসব নতুন ফন্দি। কিন্তু রোহন তাদের কোনো কথাতেই কর্ণপাত করল না। সে অনন্যার মুখের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল এবং তারপর এমন একটি কাজ করল যা বাসের কেউই আশা করেনি। সে তার নিজের পকেট থেকে মানিব্যাগ বের করল, সেখান থেকে ৭০ টাকা বের করে নিজের কাঁধের ব্যাগে রাখল এবং একটি ২৫০ টাকার টিকিট ছিঁড়ে অনন্যার হাতে দিল। এই নাও তোমার টিকিট, নিশ্চিন্তে কলকাতা যাও। আর শোনো, ভালো করে পরীক্ষা দিও। আমাদের দেশের কৃষকদের সত্যিই ভালো মানুষের প্রয়োজন। অনন্যা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে রোহনের দিকে হতবাক হয়ে তাকিয়ে রইল। একজন কন্ডাক্টর, যার তাকে মাঝপথে নামিয়ে দেওয়ার কথা, সে নিজের পকেট থেকে তার ভাড়া মিটিয়ে দিচ্ছে। অনন্যার দু চোখ বেয়ে অঝরে জল ঝরতে লাগল। সে কৃতজ্ঞতায় মাথা নিচু করে বলল, দাদা, আপনি আপনি আমার কাছে দেবতার মতো। আমি আপনার এই উপকারের কথা জীবনেও ভুলব না। রোহন ম্লান হাসল। দেবতা নয়, নেহাতেই রক্তমাংসের মানুষ। আর সত্যি বলতে কি, আমিও একদিন ঠিক এভাবেই বিপদে পড়েছিলাম। যখন আমি কলেজ পাশ করে চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারছিলাম না, তখন এক অপরিচিত মানুষ আমাকে সাহায্য করেছিল। আজ আমি শুধু সেই ঋণটা অন্যভাবে শোধ করলাম। রোহনের এই কথা শুনে বাসের ভেতরের গুঞ্জন থেমে গেল। যারা একটু আগে টিপ্পনি কাটছিল তারা লজ্জায় মুখ নামাল। অনন্যা সেই টিকিটটা পরম যত্নে তার নোট বইয়ের ভাঁজে রেখে দিল। তার মনে হল সে শুধু একটা কাগজ পায়নি, পেয়েছে এক বিশাল আত্মবিশ্বাস, এক অদ্ভুত ভরসা যে প্রতিকূলতার এই পৃথিবীতে এখনও আলো অবশিষ্ট আছে। বাস অন্ধকারে হাইওয়ে ধরে এগোতে লাগল। অনন্যা পুনরায় তার বই খুলল, কিন্তু এবার তার মনে কোনো ভয় বা সংশয় ছিল না, বরং ছিল এক জ্বলন্ত সংকল্প। আমাকে এই পরীক্ষায় সফল হতেই হবে, যে কোনো মূল্যে।
অন্যদিকে রোহন সামনের দিকে এগিয়ে গিয়ে বাকিদের টিকিট চেকিংয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু তার মনে আজ এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল। তার মনে হচ্ছিল যেন সে তার জীবনের সবচেয়ে সার্থক কোনো কাজ করেছে। তবে এটি ছিল একটি দীর্ঘ সফরের সূচনা মাত্র। এরপর কি ঘটতে চলেছে তা অনন্যা বা রোহন কারোরই জানা ছিল না। নিয়তি তাদের দুজনের ভাগ্যকে একই সুতোয় বাঁধার পরিকল্পনা করে রেখেছিল, আর যখন তারা পুনরায় মুখোমুখি হবে তখন সেই মুহূর্তটি তাদের দুজনের জীবনকে আমূল পরিবর্তন করে দেবে। রাতের নিস্তব্ধতা চিরে বাস দ্রুত গতিতে ছুটে চলেছিল। জানলার বাইরে গ্রামগঞ্জের অস্পষ্ট অবয়বগুলো একে একে পিছনে হারিয়ে যাচ্ছিল। কিন্তু অনন্যার মন না ছিল বাইরের অন্ধকারে, না তার খোলা বইয়ের পাতায়। তার হাত বারবার সেই টিকিটের উপর ছুঁয়ে যাচ্ছিল যা রোহন তাকে দিয়েছিল। সেই সামান্য কাগজের টুকরোটি তার কাছে পৃথিবীর সবচেয়ে দামি রত্ন মনে হচ্ছিল। তার চোখ অজান্তেই রোহনকে খুঁজছিল, যে বাসের একেবারে সামনের দিকে চালকের পাশের কেবিনে বসেছিল। অনন্যা চাইছিল উঠে গিয়ে তাকে আরও একবার মন থেকে ধন্যবাদ জানাতে, কিন্তু সংকোচ তাকে বাধা দিচ্ছিল। ঠিক তখনই বাসের ভেতরে একটু নড়াচড়া হলো। রোহন নিজের সিট ছেড়ে উঠে আসছিল। সে যাত্রীদের টিকিট চেকিংয়ের পর্ব শেষ করেছিল, কিন্তু তার দৃষ্টি বারবার অনন্যার সিটের দিকে নিবদ্ধ হচ্ছিল। সে খেয়াল করল মেয়েটি এখনও জড়সড় হয়ে বসে আছে। তার চোখগুলো বিনিদ্র এবং সে আনমনা হয়ে বইয়ের পাতা উল্টাচ্ছে। রোহন ধীরে ধীরে কাছে এসে নিচু স্বরে জিজ্ঞেস করল, কি ব্যাপার? টিকিটের ব্যবস্থা তো হয়ে গেছে, এখন আবার কিসের দুশ্চিন্তা? অনন্যা মুখ তুলে তাকালো এবং বিনীতভাবে বলল, দাদা, আপনি আমাকে এক অকল্পনীয় বিপদ থেকে বাঁচিয়েছেন, কিন্তু আমার খুব ভয় করছে যদি আমি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারি। আমার মা তার শেষ সম্বলটুকু আমার জন্য খরচ করেছেন, গ্রামের মানুষের থেকে ধার নিয়েছেন। আমি যদি ব্যর্থ হই তাহলে তিনি আর মাথা তুলে দাঁড়াতে পারবেন না। রোহন অনন্যার ঠিক সামনের খালি সিটটায় বসল এবং বলল, শোনো, তোমাকে একটা সত্যি কথা বলি। আমি নিজেও WBCS এবং কলেজের অধ্যাপক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই বাসের কন্ডাক্টরি করাটা আমার শখ নয়, চরম বাধ্যবাধকতা। আমার বাবা ছিলেন সামান্য একজন মিল শ্রমিক। তিনি মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে আমাকে এই কাজটা নিতে হয়। কিন্তু আমার লক্ষ্য সবসময় অনেক বড় ছিল। আমিও বহুবার হতাশ হয়েছি, ভেবেছি সব ছেড়ে দিই। কিন্তু তখন আমার মায়ের একটা কথা মনে পড়ে, যে স্বপ্ন তোমায় রাতে ঘুমোতে দেয় না সেটাই আসল স্বপ্ন। আমার বিশ্বাস তোমার চোখেও ঠিক সেই রকমই একটা স্বপ্ন আছে। অনন্যা গভীর শ্রদ্ধার সাথে রোহনের দিকে তাকালো। দাদা, আপনি এত শিক্ষিত হয়েও এত কষ্ট করছেন, আর তার মাঝেও আপনি আমার মতো একজনকে সাহায্য করলেন। বইয়ের বিদ্যে আর মানুষের প্রতি সহানুভূতি দুটো আলাদা জিনিস। আমার নিজের একটা ছোট বোন ছিল, সেও পড়তে ভালোবাসত, কিন্তু অর্থের অভাবে বিনা চিকিৎসায় সে আমাদের ছেড়ে চলে যায়। এই কথা বলতে গিয়ে রোহনের কণ্ঠ ভারী হয়ে এলো, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, তাই অনন্যা, তোমাকে শুধু নিজের জন্য লড়লে হবে না, তোমাকে সেই সব মানুষের জন্য জিততে হবে যারা শুধুমাত্র দারিদ্র্যের কারণে নিজেদের স্বপ্নকে গলা টিপে মারতে বাধ্য হয়। অনন্যার গাল বেয়ে নীরব অশ্রু ঝরে পড়ল। সে তার বইটা বুকের কাছে আঁকড়ে ধরে দৃঢ়স্বরে বলল, দাদা, আমি কথা দিচ্ছি আমি একজন প্রতিষ্ঠিত বিজ্ঞানী হব। আর যেদিন আমি প্রথম কোনো কৃষকের মুখে হাসি ফোটাব, সেদিন সবার আগে আপনার কথা স্মরণ করব। ভোরবেলায় বাস যখন কলকাতার উপকণ্ঠে পৌঁছল, রোহন নিজে এসে অনন্যাকে দিক নির্দেশনা দিল। বাস স্ট্যান্ডে নামার পর রোহন এমন একটি কাজ করল যা অনন্যা কল্পনাও করেনি। সে পকেট থেকে 500 টাকার একটি নোট বের করে অনন্যার হাতে গুজে দিয়ে বলল, এটা রাখো। বাস স্ট্যান্ড থেকে পরীক্ষা কেন্দ্র বেশ দূর, বাসে অটোতে করে যাবে, আর পরীক্ষার আগে পেট ভরে কিছু খেয়ে নেবে। খালি পেটে যুদ্ধ জয় করা যায় না। অনন্যা প্রায় চমকে উঠে হাত সরিয়ে নিল। না দাদা, আপনি এমনিতেই আমার অনেক উপকার করেছেন, আমি এই টাকা কোনো মতেই নিতে পারি না। এটাকে দয়া বা উপকার ভেবো না, মনে করো তোমার বড় দাদা তোমাকে আশীর্বাদ করছে। আর হ্যাঁ, যেদিন তুমি অফিসার হয়ে প্রথম মাইনে পাবে সেদিন আমাকে মিষ্টি খাওয়াবে, ওটাই হবে আমার আসল পাওনা। অনন্যা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে টাকাটা নিয়ে শ্রদ্ধায় রোহনের পা ছাওয়ার জন্য নিচু হল, কিন্তু রোহন তাকে মাঝপথেই আটকে দিল। পা ছুতে হবে না, মাথা উঁচু করে পরীক্ষা দাও আর নিজের মাকে গর্বিত করো।
আমার শুভকামনা সবসময় তোমার সাথে আছে। বাস আবার গন্তব্যের দিকে রওনা দিল। অনন্যার রাস্তায় দাঁড়িয়ে বাসের দিকে তাকিয়ে রইল যতক্ষণ না সেটা চোখের আড়াল হল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি আপনাকে হতাশ করব না দাদা, কিছুতেই না। এদিকে বাসে ফিরে আসার পর রোহনের এক সহকর্মী তাকে ঠাট্টা করে বলল, কি গুরু, আজ খুব দাতাকর্ণ হয়ে গেছিস দেখছি, নিজের পকেটের টাকা বিলোচ্ছিস? মেয়েটা তো কোনো ধান্দাবাজও হতে পারত। রোহন শান্তভাবে জবাব দিল, হতে পারত, কিন্তু ওর চোখে আমি আমার মৃত বোনের ছায়া দেখেছি, আর ওই চোখ কখনো মিথ্যে বলতে পারে না। তুই একটা আস্ত পাগল হয়তো, কিন্তু এই পাগলামির জন্যই আজ আমি অদ্ভুত একটা শান্তি পাচ্ছি। আর জানিস তো, রাতে শান্তিতে ঘুমানোর চেয়ে বড় কোনো প্রাপ্তি হয় না। সেই দিন ডিউটি শেষে বাড়ি ফিরে রোহন তার মাকে অনন্যার কথা জানাল। তার মা, যিনি অসুস্থ শরীরে বিছানায় শুয়েছিলেন, বললেন, তুই একদম ঠিক কাজ করেছিস বাবা। আমাদের বিপদের দিনেও কেউ না কেউ দেবদূতের মতো হাত বাড়িয়ে দিয়েছিল। তুই আজ সেই পরোপকারের ঋণটাই মেটালি। রোহন মায়ের হাত ধরে বলল, মা, আমি জানি না মেয়েটা পাশ করবে কিনা, কিন্তু আমার মন বলছে ও জীবনে অনেক দূর যাবে। কিন্তু এ তো ছিল কেবল একটি সূচনা। অনন্যা তখনও পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়নি, আর শহরের ওই অচেনা পরিবেশে তার জন্য আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছিল। আর সেই কঠিন সময়ে তার রোহনের বলা কথাগুলোই সবচেয়ে বেশি কাজে লাগার কথা ছিল। সকালের ব্যস্ত কলকাতা শহর, চারদিকে গাড়ির হর্ন, মানুষের ছুটোছুটি আর বিশাল বিশাল ইমারত। অনন্যা, যে কখনো নিজের গ্রামের বাইরে বিশেষ বেরোয়নি, এই পরিবেশ দেখে কিছুটা ঘাবড়ে গেল। তার পকেটে রোহনের দেওয়া সেই 500 টাকা ছিল, যা তাকে এক অসীম সাহস দিচ্ছিল। সে স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করে একটি বাসে উঠল এবং নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হল। পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল 9টা বেজে গেল। একটি বিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসকে পরীক্ষা কেন্দ্র করা হয়েছিল। গেটের বাইরে অসংখ্য ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের ভিড়। দামি গাড়ি থেকে নামা ছেলেমেয়েদের হাতে দামি ট্যাব, স্মার্টফোন আর রিভিশন নোটস। তাদের পোশাক আর হাবভাব দেখে অনন্যা নিজের মলিন পোশাক আর সেফটি পেন লাগানো চটির দিকে একবার তাকালো। তার ভেতরটা একটু কেঁপে উঠল, কিন্তু পরক্ষণেই রোহনের সেই কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হল, তোমাকে শুধু নিজের জন্য লড়লে হবে না। সে তার পুরনো ব্যাগটা শক্ত করে চেপে ধরে আত্মবিশ্বাসের সাথে লাইনে গিয়ে দাঁড়ালো। পরীক্ষার হলে ঢোকার সময় চেকিং হলো। অনন্যার কাছে শুধু একটা পেন আর অ্যাডমিট কার্ড ছাড়া কিছুই ছিল না। হলের ভেতরে ঢুকে নিজের নির্দিষ্ট সিটে বসার পর তার বুক দুরুদুরু করতে শুরু করল। তার চারপাশের সবাই খুব আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। অনন্যা চোখ বন্ধ করে নিজের বাবা মায়ের মুখ স্মরণ করল, আর স্মরণ করল সেই বাস কন্ডাক্টর দাদাকে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথম কয়েক মিনিট তার অক্ষরগুলো ঝাপসা মনে হল, কিন্তু যখন সে মনোযোগ দিয়ে প্রশ্নগুলো পড়তে শুরু করল, তখন তার মনে হল যেন তার সমস্ত রাতের পর রাত জাগা পরিশ্রম সার্থক হতে চলেছে। গ্রামের লণ্ঠনের আলোয় পড়া প্রতিটি লাইন তার মগজে পরিষ্কার ভেসে উঠতে লাগল। সে অত্যন্ত সাবলীলভাবে উত্তরপত্রে তার উত্তরগুলো লিখতে শুরু করল। 3 ঘন্টার পরীক্ষা শেষে যখন অনন্যা হলের বাইরে পা রাখল, তখন তার চেহারায় কোনো ক্লান্তি ছিল না, বরং ছিল এক অদ্ভুত প্রশান্তি এবং জয়ের আনন্দ। সে জানত সে তার সেরাটা দিয়েছে। এরপর বাঁকুড়ায় ফিরে যাওয়ার পালা। রোহনের দেওয়া টাকা থেকে কিছু বাঁচিয়ে সে ফেরার টিকিট কাটল এবং নিরাপদে নিজের গ্রামে ফিরে গেল। এদিকে কলকাতায় রোহনের জীবন তার নিজস্ব ছন্দে চলছিল। বাসের ডিউটি শেষে রাতে নিজের ছোট্ট ঘরে ফিরে সে WBCS-এর বই নিয়ে বসত। তার চোখেও ঘুম ছিল না, কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকে তার মনে বারবার অনন্যার কথা উঁকি দিচ্ছিল। মেয়েটার পরীক্ষা কেমন হলো, সে ঠিকমতো বাড়ি ফিরতে পেরেছে কিনা, এই সব ভাবনা তাকে আচ্ছন্ন করে রাখত। রোহন তার মাকে বলতো, মা, মেয়েটার জন্যে খুব চিন্তা হয়, ও কি পারবে এই প্রতিযোগিতায় টিকে থাকতে? মা হাসতেন, যে মেয়ের চোখে ওইরকম জেদ থাকে তাকে কেউ আটকাতে পারে না। তুই বরং নিজের পড়ায় মন দে, তোমাকেও তো বড় অফিসার হতে হবে। মায়ের কথায় রোহন আবার বইয়ের পাতায় মুখ গুজে দিত, কিন্তু অনন্যার রেজাল্টের জন্য তার একটা অদৃশ্য অপেক্ষা লেগেই ছিল। প্রায় মাস 2 পরের কথা। অনন্যাদের গ্রামে তখন ফসল কাটার সময়। অনন্যা তার মায়ের সাথে মাঠে কাজ করছিল। হঠাৎ তার এক স্কুল বন্ধু দৌড়াতে দৌড়াতে মাঠের দিকে এলো। অনন্যা, ওরে অনন্যা, তোর রেজাল্ট বেরিয়েছে রে। অনন্যার হাতের কাস্তে মাটিতে পড়ে গেল। সে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি কি পাশ করেছি? পাশ মানে তুই গোটা রাজ্যে প্রথম 50 জনের মধ্যে আছিস। তোর সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া পাক্কা।
এই কথা শোনা মাত্রই অনন্যার মা হাউ হাউ করে কেঁদে উঠলেন এবং মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। গ্রামের মানুষজন অবাক হয়ে দেখতে লাগল কিভাবে এক দিনমজুরের মেয়ে এত বড় অসাধ্য সাধন করল। অনন্যা আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বাবা, আমি পেরেছি, আর রোহন দাদা, আমি আপনার ভরসার মর্যাদা রেখেছি। কিন্তু নিয়তির পরিহাস বড় অদ্ভুত। যখন অনন্যা ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসে গেল, তখন তার সামনে পাহাড় প্রমাণ এক বাধা এসে দাঁড়াল। সরকারি বিশ্ববিদ্যালয় হলেও প্রথম সেমিস্টারের ফি, হোস্টেল চার্জ এবং সিকিউরিটি ডিপোজিট মিলিয়ে প্রায় ৭৫,০০০ টাকা জমা করতে হবে। এই অঙ্কটা অনন্যা বা তার মায়ের কাছে লটারির টিকিটের মতো অবাস্তব ছিল। অনন্যা অফিসে অনেক কান্নাকাটি করল। স্যার, আমাকে একটু সময় দিন, আমি স্কলারশিপের জন্য আবেদন করব, আমি খুব গরিব ঘর থেকে এসেছি। কিন্তু অফিসের ক্লার্ক নির্লিপ্তভাবে জানালেন, নিয়ম সবার জন্য সমান, টাকা জমা না দিলে সিট অন্য কাউকে দিয়ে দেওয়া হবে, ৩ দিন সময় আছে। হতাশায় ভেঙে পড়ে অনন্যার তার মা বিশ্ববিদ্যালয়ের সিঁড়িতে বসে কাঁদছিল। অনন্যার মনে হলো এতদূর আসার পর তার স্বপ্নটা টাকার কাছে এভাবেই হেরে যাবে। এই চরম বিপদের মুহূর্তে তার শুধু একজনের কথাই মনে পড়ল, রোহন দাদা। সে অনেক কষ্টে তার এক আত্মীয়ের ফোন থেকে বাঁকুড়া বাসস্ট্যান্ডের ইউনিয়নে যোগাযোগ করে রোহনের খোঁজ নিল। যখন রোহন সব কথা জানতে পারল, তখন সে এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে গত কয়েক বছর ধরে নিজের উচ্চশিক্ষার এবং মায়ের চিকিৎসার জন্য তিল তিল করে যে টাকাটা জমিয়েছিল, সেটা প্রায় ৮০,০০০ টাকার কাছাকাছি। সে সোজা ব্যাংকে গিয়ে সম্পূর্ণ টাকাটা তুলে নিল এবং অনন্যার সাথে দেখা করতে গেল। রোহন যখন সেই টাকার বান্ডেলটা অনন্যার হাতে তুলে দিল, অনন্যা আড়ষ্ট হয়ে গেল। দাদা, এটা কি? এত টাকা আপনি কোথায় পেলেন? এটা আমার জমানো টাকা, তুই এটা দিয়ে আজই তোর অ্যাডমিশন কনফার্ম করবি। কিন্তু এটা তো আপনার নিজের ভবিষ্যতের জন্য। আমি কিছুতেই আপনার স্বপ্ন নষ্ট করে নিজের স্বপ্ন পূরণ করতে পারি না। অনন্যা অঝরে কাঁদছিল। রোহন তার মাথায় হাত রেখে বলল, আমার স্বপ্ন নষ্ট হচ্ছে না রে পাগলি, আমার স্বপ্ন আজ তোর মাধ্যমে পূরণ হতে চলেছে। তুই যদি এই টাকাটা না নিস, তাহলে আমি বুঝব তুই আমাকে নিজের দাদা বলে মানতে পারিসনি। অনন্যা রোহনের পা ছুঁয়ে প্রণাম করল। সে প্রতিজ্ঞা করল যে এই ঋণের প্রতিদান সে তার কর্ম দিয়ে চোকাবে। সেই দিনই অনন্যার ভর্তি সম্পন্ন হল। এর কয়েক বছর পরের কথা। সময়ের চাকা অনেক ঘুরে গেছে। অনন্যা এখন তার পড়াশোনা শেষ করে একজন সফল এগ্রিকালচারাল রিসার্চ অফিসার হিসাবে সরকারি পদে যোগ দিয়েছে। তার উদ্ভাবিত নতুন চাষের পদ্ধতি গ্রামের পর গ্রাম কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। সে আর সেই মলিন পোশাকের মেয়ে নেই, কিন্তু তার ভেতরের সারল্যটুকু অমলিন রয়েছে। অন্যদিকে রোহনও নিজের লক্ষ্যে স্থির ছিল। সে বাসের কাজ ছেড়ে পুরোপুরি পড়াশোনায় মন দিয়েছিল এবং WBCS পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে এখন একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা BDO। তার সততা আর নিষ্ঠার গল্প পুরো জেলায় মানুষের মুখে মুখে ঘোরে। দুজনেই নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু ব্যস্ততার কারণে তাদের একে অপরের সাথে আর যোগাযোগ হয়ে ওঠেনি। অনন্যা অনেকবার রোহনকে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু রোহনের বদলির চাকরি আর ঠিকানা পরিবর্তনের কারণে তা সম্ভব হয়নি। কিন্তু ভাগ্য যখন সহায় হয়, তখন পাহাড়ও পথ ছেড়ে দেয়। বাঁকুড়া জেলাতেই একটি বড় কৃষি উন্নয়ন ও গ্রামীণ সহায়তা মেলার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন স্থানীয় BDO সাহেব। আর সেই একই মেলায় কৃষকদের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিল কৃষি দপ্তরের তরুণ আধিকারিক অনন্যা। অনুষ্ঠান শেষে একটি অস্থায়ী প্যান্ডেলের নিচে চা পানের ব্যবস্থা ছিল। অনন্যা কৃষকদের সাথে কথা বলতে বলতে প্যান্ডেলে ঢুকল, আর ঠিক সেই সময় অন্য দিক থেকে সেখানে এলেন BDO সাহেব। দুজনের চোখাচোখি হতেই সময় যেন থমকে গেল। রোহন দাদা? অনন্যার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো। রোহন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে দাঁড়িয়ে থাকা এই আত্মবিশ্বাসী উজ্জ্বল তরুণীটিকে চিনতে তার এক মুহূর্তও সময় লাগল না। অনন্যা, তুই? অনন্যা ছুটে গিয়ে রোহনের সামনে দাঁড়াল। তার চোখে জল, কিন্তু মুখে চওড়া হাসি।
দাদা, আমি পেরেছি, আমি অফিসার হয়েছি। আপনার সেই দিনের সাহায্য না থাকলে আজ আমি এখানে পৌঁছতে পারতাম না। রোহন আবেগাপ্লুত হয়ে অনন্যাকে দেখছিল। আমি তো প্রথম দিনই জানতাম তুই পারবি। আজ তোকে এই জায়গায় দেখে মনে হচ্ছে আমার জীবনের সব তপস্যা পূর্ণ হল। সেদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণের অদূরে একটি ফাঁকা মাঠে দুজনে অনেকক্ষণ গল্প করল। বিগত বছরগুলোর না বলা কথা, নিজেদের সংগ্রামের কাহিনী এবং সাফল্যের আনন্দ সবকিছু তারা একে অপরের সাথে ভাগ করে নিল। অনন্যা হাসতে হাসতে বলল, দাদা, আপনি বলেছিলেন আমি চাকরি পেলে মিষ্টি খাওয়াবো। আজ শুধু মিষ্টি নয়, আমি আমার পুরো জীবনটাই আপনার সাথে ভাগ করে নিতে চাই। আপনি কি আমার জীবনের চিরস্থায়ী সঙ্গী হবেন? রোহন অবাক হয়ে অনন্যার দিকে তাকাল। তার চোখের দৃষ্টিতে যে গভীর ভালোবাসা লুকিয়েছিল তা আজ স্পষ্ট হয়ে উঠল। সে অনন্যার হাতটা আলতো করে ধরে বলল, যে মেয়েকে আমি এত বছর ধরে আমার সব কাজের প্রেরণা হিসেবে ভেবে এসেছি, তাকে নিজের জীবনে পাওয়ার চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? মাসখানেক পর গ্রামের একটি ছোট মন্দিরে অত্যন্ত সাদামাটাভাবে রোহান এবং অনন্যার বিয়ে সম্পন্ন হল। কোনো আড়ম্বর নয়, কোনো জাঁকজমক নয়। সেখানে উপস্থিত ছিল শুধু কিছু স্থানীয় মানুষ এবং তাদের পরিবার। বিয়ের পর তারা দুজনে মিলে একটি অসাধারণ উদ্যোগ নিল। তারা অনন্যাদের গ্রামেই কৃষকদের জন্য একটি বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্র এবং গরিব ছেলেমেয়েদের জন্য একটি কোচিং সেন্টার খুলল। ছুটির দিনে রোহান সেখানে গিয়ে ছেলেমেয়েদের পড়াতো আর অনন্যা কৃষকদের নতুন প্রযুক্তির ব্যবহার শেখাত। তাদের এই যুগলবন্দি দেখে গোটা জেলার মানুষ অনুপ্রাণিত হয়েছিল। বন্ধুরা, এই ছিল বাঁকুড়ার বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া একটি অভাবনীয় যাত্রার গল্প। এমন এক গল্প যা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে মানবতা এবং সততার জয় একদিন হবেই। একদিকে অনন্যা, যে চরম দারিদ্র্যকে হারিয়ে নিজের জেদ বজায় রেখেছিল। অন্যদিকে রোহন, যে নিয়মের বেড়াজাল ভেঙে মানবিকতাকে প্রাধান্য দিয়েছিল। এই কাহিনী থেকে আমরা প্রধানত 5টি বিষয় শিখতে পারি। প্রথমত, স্বপ্ন দেখার সাহস কখনো হারানো উচিত নয়। অভাব বা প্রতিকূলতা আপনার পথ আটকাতে পারে, কিন্তু আপনার ভেতরের জেদকে ধ্বংস করতে পারে না। দ্বিতীয়ত, নিয়মের চেয়ে মানবতা অনেক ঊর্ধ্বে। রোহন চাইলে অনন্যাকে বাস থেকে নামিয়ে দিতে পারত, কিন্তু সে মানুষের মতো আচরণ করেছিল, যা একটি জীবন গড়ে তুলল। তৃতীয়ত, কঠোর পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। অনন্যা এবং রোহন দুজনেই নিজের নিজের ক্ষেত্রে চূড়ান্ত সংগ্রাম করেছে এবং শেষ পর্যন্ত জয়ী হয়েছে। চতুর্থত, একটি খাঁটি সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস এবং পারস্পরিক সম্মান। তাদের সম্পর্ক কোনো বাহ্যিক আকর্ষণের ওপর নয়, বরং একে অপরের প্রতি গভীর শ্রদ্ধার ওপর দাঁড়িয়েছিল। পঞ্চমত, নিজের জ্ঞান এবং সাফল্য সমাজের সাথে ভাগ করে নেওয়া। প্রতিষ্ঠিত হবার পর তারা দুজনেই সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করেছে, যা প্রকৃত সাফল্যের উদাহরণ। এবার আপনাদের কাছে আমার 2টি প্রশ্ন রইল। প্রথম প্রশ্ন, আপনি যদি রোহানের জায়গায় থাকতেন এবং কোনো অসহায় পরীক্ষার্থীকে অর্ধেক ভাড়ায় পেতেন, তবে আপনিও কি নিজের পকেট থেকে টাকা দিয়ে তাকে সাহায্য করতেন, নাকি নিয়ম মেনে তাকে বাস থেকে নামিয়ে দিতেন? দ্বিতীয় প্রশ্ন, আপনি যদি অনন্যার জায়গায় থাকতেন এবং ভর্তির টাকার জন্য আপনার স্বপ্ন ভেঙে যাওয়ার উপক্রম হতো, তবে কি আপনি হাল ছেড়ে দিতেন, নাকি যে কোনো মূল্যে সমাধানের পথ খুঁজতেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ার হয়তো এমন কারো কাছে এই গল্প পৌঁছে দেবে যে তার জীবনের কোনো কঠিন লড়াই লড়ছে। সবাই ভালো থাকবেন আর মনে রাখবেন, সহানুভূতি এবং ভালোবাসাই হল মানুষের সবচেয়ে বড় পরিচয়।